গল্পের শুরুতেই আমরা একটি সমুদ্র তীর দেখি, যেখানে একটি মাছ লড়াই করছে। এই মাছের পিছনে লুকিয়ে আছে এক রহস্য, যা আমরা ছবির একেবারে শেষে জানতে পারব। একটি ছেলে মাছটির কাছে অদ্ভুত ভঙ্গিতে নাচছিল। নৌকায় বসে থাকা এক বৃদ্ধা মহিলা মাছটির দিকে বর্ষা ছুঁড়ে মারেন, আর সেটাতেই মাছটি মারা যায়। এই বৃদ্ধা মহিলা আর ছেলেটির মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে, যা আমরা ধীরে ধীরে সিনেমা চলাকালীন বুঝতে পারব। মাছটি মারা যেতেই দুজন লোক সাইকেল চালিয়ে সমুদ্র তীর পার হয়ে যায়। সেখানে মোখাই নামে একটি ছেলে আছে। সে কিছু লোককে ডাব্লিউ ভাইয়ের বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করছিল। লোকগুলো ধীরে ধীরে একসাথে এগিয়ে যাওয়ার কথা বলে। কিছুক্ষণ পর আমাদের ডাব্লিউ ভাইকে দেখানো হয়। সে সমুদ্র তীরে মাছের ব্যবসার সাথে জড়িত, তবে পাশাপাশি অনেক অবৈধ কাজেও যুক্ত। ডাব্লিউ ভাইয়ের ব্যবসা মদন হালদার নামে একজনের মাধ্যমে পরিচালিত হয়। মদন হালদার এই এলাকার নেতা। ডাব্লিউ ভাই মদনকে বলে মন্দার আর বাঁকাকে ডেকে মোখাইকে শেষ করতে। তখন মদন বলে, আগে তো জোড়াবাদীকে মন্দারকে দেওয়ার কথা বলা হয়েছিল, এখন আমাকেও দাও। ডাব্লিউ ভাই উত্তর দেয়, আমি ওকে সেটা দেব না, তাই এখনও দিইনি। ঠিক তখনই ডাব্লিউ ভাইয়ের ছেলে সেখানে আসে এবং রেগে মদ খাওয়ার জন্য টাকা চায়। ডাব্লিউ ভাইয়ের পরিবারে তার স্ত্রী আর ছেলে রয়েছে। ছেলেটির নাম মানসা। সে খুব রাগী। তার রাগের কারণ হলো সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। তার বাবা সবসময় ব্যবসা আর মহিলাদের নিয়ে ব্যস্ত থাকে। এরপর আমরা মান্দারকে দেখি। মান্দার হলো ডাব্লিউ ভাইয়ের ডান হাত। সে ডাব্লিউ ভাইয়ের সব অবৈধ ব্যবসা সামলায়, কিন্তু মান্দার শারীরিকভাবে প্রতিবন্ধী, আর এ কারণে তার স্ত্রীর সাথে প্রায় ঝগড়া হয়। এই কারণে তার স্ত্রী লেলি ডাব্লিউ ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। মান্দার এ বিষয়ে কিছুই বলে না। এক রাতে লেলি মান্দারের সাথে গল্প করছিল। তখন ডাব্লিউ ভাই ফোন করে মান্দারকে বলে, তোমার ছোটবেলার বন্ধু ডানা গজাচ্ছে, তাকে পথ থেকে সরিয়ে দাও, বাঁকাকেও সাথে নিয়ে যেও। পরের দিন মান্দার বাঁকাকে ফোন করে সব খুলে বলে। তারপর আমরা মোখাই আর একটি ছেলেকে দেখি। ছেলেটি চলে গেলে মোখাই একা থাকে। তখন মন্দার আর বাঁকা সেখানে এসে মোখাইকে বলে, চলো সমুদ্র তীরে বসে মদ খাই, অনেক দিন একসাথে মদ খাওয়া হয়নি। মোখাই প্রথমে রাজি হয় না, পরে রাজি হয়। আসলে সেদিন মোখাই একটি বক্তৃতা দিয়েছিল, যেখানে সে ডাব্লিউ ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল। সেই কারণেই ডাব্লিউ ভাই তাকে হত্যার পরিকল্পনা করে। মোখাইকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করা হয়, কিন্তু মরার আগে মোখাই বলে, মন্দার তুমি কত বড় বোকা। যে লোকের পুরো গেলপুরের রাজা হওয়ার ক্ষমতা আছে, সে ডাব্লিউ ভাইয়ের পোষা দাস। তারপরও মন্দার তার শৈশবের বন্ধুকে হত্যা করে সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে মানসা সমুদ্র তীরে হাঁটছিল। হঠাৎ সে একটি মেয়ের হাসির শব্দ শোনে। কাছে গিয়ে দেখে মদনবাবুর ছোট বোন লক্ষণী ফ্যান্টুদের সাথে কথা বলছে। আসলে মানসা লক্ষণীকে খুব পছন্দ করত, তাই সে রেগে গিয়ে মদনবাবুকে কিছু কঠিন কথা বলে। এদিকে মন্দার আর বাঁকা রাতে শহর থেকে ফিরছিল। পথে তাদের দেখা হয় মজনু বুধির সাথে। মন্দার যখন মজনুকে 100 টাকা দেয়, তখন সে বলে, তুমি এটাও ফেরত পাবে, তুমি 50 দাও, তুমি 50 দাও। এরপর তারা ডাব্লিউ ভাইয়ের বাড়িতে যায়। সেখানে ডাব্লিউ ভাই আর মদনবাবু মদ খাচ্ছিল। ডাব্লিউ ভাই মন্দার আর বাঁকাকে 100 টাকা দেয়। দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কারণ মজনুর কথা সত্যি হয়েছিল। ডাব্লিউ ভাই নিজের চেন খুলে মন্দারকে দেয় আর বলে, এটা লেলিকে দিও। সেই রাতেই মদনবাবু মন্দারকে ফোন করে বলেন সুতাহাটি নামের জায়গায় কয়েকদিন লুকিয়ে থাকতে, কারণ গ্যালোপুরে একজন নতুন অফিসার এসেছে। মদনবাবু মন্দারকে লুকিয়ে থাকতে বলেন, যাতে মোখাইয়ের হত্যার মামলায় তাকে গ্রেফতার করা না হয়। অন্যদিকে মোখাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু যখন তার সাইকেল পাওয়া যায় তখনই পুলিশকে খবর দেওয়া হয়। নতুন অফিসারের নাম মুকাদ্দার ব্যানার্জি। তিনি তদন্ত শুরু করেন। এই অফিসার ছিলেন অদ্ভুত স্বভাবের মানুষ। টাকার প্রতি তার কোনো লোভ ছিল না, তবে তার একমাত্র দুর্বলতা ছিল নারী। এরপর আমরা দেখি মোখাইয়ের মৃতদেহ সমুদ্র তীরে পড়ে আছে। এখানে মজনু বুধির ছেলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মোখাইয়ের সাইকেলের চাবি খুঁজে পায়। এদিকে মন্দার একটি খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। অন্যদিকে জোড়াফেরিতে মানুষ বিক্ষোভ করছে। তাদের আন্দোলনের মূল দাবি হল মোখাই হত্যার সঠিক তদন্ত করা। ডাব্লিউ ভাইয়ের মাছের ব্যবসার সবচেয়ে বড় কেন্দ্র জোড়াফেরিতেই অবস্থিত। সেখানেই নতুন পুলিশ অফিসার মোকাদ্দার আর মদনবাবু বসে গল্প করছিলেন। তারপর মনসা সেখানে এসে লোকজনের সঙ্গে মারামারি শুরু করে।
সে তাদের উপর হাত তুলতে থাকে, কিন্তু মদনবাবু এসে তাকে শান্ত করেন। এদিকে মন্দার সুতাহাটির একটি দোকানে বসে খাচ্ছিল। তখন তার চোখ পড়ে একটি পোস্টারের ওপর, যেখানে একজন কবিরাজ ভেষজ ডাক্তারের নম্বর লেখা ছিল। মন্দার গোপনে পোস্টারটি ছিঁড়ে নেয়, কারণ সে নিজের শারীরিক সমস্যার সমাধান খুঁজছিল। অন্যদিকে মনসা ডব্লু ভাইয়ের কাছে এসে বলে, আমি ব্যবসা দেখাশোনা করব, তুমি বাঙ্কা আর মদনকে খুব বেশি গুরুত্ব দিয়েছ, তাই তারা যখন ইচ্ছা আমাকে অপমান করে। এই কথা শুনে ডব্লু ভাই রাগে তার ছেলে মনসাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ডব্লু ভাই জোড়া ফেরিতে গিয়ে ব্যবসার দায়িত্ব ফ্যান্টুসের হাতে তুলে দেয়। ফ্যান্টুস সঙ্গে সঙ্গে বাঙ্কাকে ফোন করে খবর জানায়, আর বাঙ্কা তখন মান্দারকে এই কথা বলে। খবর শুনে মান্দার হেগে যায়, কারণ সে ভেবেছিল জোড়া ফেরির দায়িত্ব সেই পাবে। অন্যদিকে ডব্লিউ ভাই বাড়ি ফিরে এসে লেলির সঙ্গে ফোনে কথা বলছিল। তখন তার স্ত্রী এই কথা শুনে ফেলে। ডব্লিউ ভাইয়ের স্ত্রী আগেই জানতেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই, কিন্তু তিনি কোনোদিনই মুখ খুলে কিছু বলতে পারেননি। এরপর একটি রাতের দৃশ্যে আমরা দেখি ডব্লিউ ভাই আর লেলি ঘনিষ্ঠ হচ্ছে। লেলি তখন ডব্লিউ ভাইয়ের কাছে একটি সন্তানের জন্য অনুরোধ করে, কিন্তু ডব্লিউ ভাই তা প্রত্যাখ্যান করে। সে বলে, আমি তোমাকে সব কিছু দিতে পারি, কিন্তু সন্তান দিতে পারবো না, কারণ আমার ইতিমধ্যেই একটি পরিবার আছে। কিছুক্ষণ পর লেলি মান্দারকে ফোন করে এবং তাকে ডাক্তারের সঙ্গে দেখা করতে বলে। পরের দিন মান্দার পোস্টারে লেখা ঠিকানায় গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে। এদিকে ডব্লু ভাইয়ের স্ত্রী লেলির কাছে এসে তাকে খারাপভাবে বকাঝকা করে চলে যান। তার চলে যাওয়ার পর মান্দার লেলিকে ফোন করে জানায় যে ডাক্তার তাকে ওষুধ দিয়েছেন। তখন লেলি মান্দারকে বলে, আমি যদি তোমাকে কাউকে হত্যা করতে বলি, তুমি কি করবে? মান্দার জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? লেলি উত্তর দেয়, তুমি কখন আসবে? মান্দার বলে, আমি আগামীকাল সকালে আসব। এরপর মজনু বুধির ছেলেকে দেখানো হয়, যে বলে রাজা ফিরে আসছে। তখন বৃদ্ধ মজনু গাছ থেকে নেমে এসে বলে, রাজাকে ফিরে আসতে দাও। ইতিমধ্যেই মান্দার বাড়ি ফিরে এসেছে, আর এবার সে লেলির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তখন লেলি তাকে বলে, তুমি রাজা হবে, ডব্লু ভাইয়ের সময় শেষ, তুমি যদি আমার কথা শোনো, আমি তোমাকে একটি সন্তান দেব। পরের দৃশ্যে মদনবাবু মজনু, বুধি, ফ্যান্টাস আর লক্ষণীর কিছু ব্যক্তিগত ভিডিও মান্দারকে পাঠায় এবং বলে যে নির্বাচনের আগে সে মৌখাই হত্যার সত্যিটা সবার সামনে প্রকাশ করবে। সে আরও বলে, যদি মানুষ জানতে পারে কে মৌখাইকে হত্যা করেছে, তবে কেউ মদনবাবুকে ভোট দেবে না। এরপর মদনবাবু ডব্লু ভাইকে বলে মনসাকে কয়েকদিনের জন্য নতুন এলাকায় পাঠাতে। এই কারণে ডব্লু ভাই মন্দার আর বাঙ্কাকে ডাকে, কারণ মনসা তার বাবার কথা শুনতে চায় না। তখন ডব্লু ভাই নিজের স্ত্রীকে বলে মনসাকে রাজি করাতে। এদিকে লেলি আর মন্দার একসাথে একান্ত সময় কাটাচ্ছিল। ঠিক তখনই বাঁকা এসে মন্দারকে ডাক দেয়। লেলি বাঁকাকে ভেতরে আসতে বলে, কিন্তু বাঁকার চোখ পড়ে লেলির দিকে, যে শুধু একটি পেটিকোট পরেছিল। এখানে লেলিও বাঁকাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, যেন সে তার প্রেমে পড়ে, কিন্তু বাঁকা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর যখন মন্দার আর বাঁকা ডব্লু ভাইয়ের বাড়িতে পৌঁছায়, তখন ডব্লু ভাই মন্দারকে মনসাকে সুতাহাটির বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়। ডব্লু ভাইয়ের জোড়াজুড়িতে মন্দার আর মনসা রাতে মোটর বাইকে বের হয় এবং পথে একটি দোকান থেকে মদ কেনে। সেখানেই মন্দারের সাথে ইন্সপেক্টর মুকাদ্দার ব্যানার্জির দেখা হয় এবং তাদের মধ্যে কিছু কথা হয়। এদিকে লেলি মোমবাতি দিয়ে নিজের ঘর সুন্দরভাবে সাজাচ্ছিল। একই সময়ে বাঁকা লেলির কথা ভেবে অস্থির হচ্ছিল। অন্যদিকে ডব্লু ভাই লেলির কাছে এসে বলে, কি ব্যাপার, আজ তুমি নিজেই আমাকে ফোন করেছ? লেলি জবাব দেয়, হ্যাঁ, আজ আমি তোমাকে ফোন করেছি, কিন্তু আর কখনো করব না। এরপর মন্দার আর মনসা সুতাহাটির বাড়িতে পৌঁছায়। সেখানে বাড়ির চাকর অসুস্থ ছিল, তাই মন্দার আর মনসা তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর মনসা বাইরে গিয়ে বাবার সাথে ফোনে কথা বলতে থাকে। তখন মন্দার গোপনে তার মদের বোতলে ঘুণের ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পরে মনসা যখন মদ খায়, তখনই অজ্ঞান হয়ে যায়।
যায়। এদিকে মন্দার ব্যাগ নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে মন্দারের মনে পড়ে তার শৈশবের বন্ধু মুখাইয়ের কথা, আর তার বিয়েতে কত আনন্দ করেছিল তা। সে আরও ভাবে প্রথম থেকেই ডব্লিউ ভাই তার স্ত্রীর দিকে খারাপ নজর দিয়েছিল। মন্দার সাইকেল চালিয়ে সমুদ্র তীর ধরে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখে সমুদ্রের ধারে ইন্সপেক্টর মোকাদ্দার একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। বাড়ি ফেরার পথে মন্দারের সঙ্গে মজনু বুধিরও দেখা হয়। এদিকে মন্দারের বাড়িতে ডব্লিউ ভাই বিছানায় শুয়েছিল। মন্দার যখন বাড়িতে ঢোকে তখন সে দেখে ডব্লিউ ভাই তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আছে। এই দৃশ্য দেখে মন্দার প্রচণ্ড রেগে যায় এবং ডব্লিউ ভাইকে হত্যা করে। বাইরে ডব্লিউ ভাইয়ের ড্রাইভার অপেক্ষা করছিল। এর মধ্যেই ডব্লিউ ভাই তার স্ত্রীর কাছ থেকে একটি ফোন পায়। ঘরে ঢোকার পর সে দেখে ডব্লিউ ভাই মৃত। ঠিক সেই মুহূর্তে মন্দার পিছন থেকে তার মুখ চেপে ধরে গুলি চালায়, আর দৃশ্যটি সেখানেই কেটে যায়। পরের দৃশ্যে দেখা যায় ডব্লিউ ভাইয়ের মৃতদেহ সমুদ্র তীরে পড়ে আছে। সবাই সেখানে ভিড় জমিয়েছে। লেলিও দৌড়ে সেখানে আসে। ইন্সপেক্টর মুকাদ্দারও ঘটনাস্থলে উপস্থিত। লেলি তাকে দেখে মূর্ছা গিয়ে তার কোলেই পড়ে যায়। মুকাদ্দার তাকে ধরে ফেলে এবং তখন তার গোপনাঙ্গের দিকে তাকাতে থাকে। অন্যদিকে বাকা ফ্যান্টুসকে পাঠিয়ে দেয়, কারণ তাকে জোড়া বহনের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকা ভয় পাচ্ছিল যে মন্দার হয়তো তাকেও মেরে ফেলবে। ডব্লিউ ভাইয়ের স্ত্রী তখন মদনকে বলে মনসাকে যেন এই এলাকায় না আনা হয়, কারণ তার স্বভাব খুব হিংস্র এবং নির্বাচনের আগে সে ঝামেলা করতে পারে। এই কারণেই মনসাকে দূরে রাখা হয়েছে। এদিকে মদন যখন মনসাকে ফোন করে তখন সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। আসলে মন্দার মনসার মদের বোতলে এমনভাবে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যে সে ঘর থেকে বের হলেও কোনো প্রতিরোধ করতে পারবে না। পরে মন্দার তাকে বলে আবার সেই বাড়িতে গিয়ে ঘুমাতে। তখন মনসা মন্দারকে জাগিয়ে বলে, মন্দার, কেউ আমার বাবাকে মেরে ফেলেছে। মন্দার তাকে বলে, আমাকে 2 দিন সময় দাও, যে ডব্লিউ ভাইকে মেরেছে আমি নিজেই তাকে মেরে ফেলব। এদিকে বাকা ফ্যান্টুসদের বাসে তুলে দেয়। গ্যালোপুরের জোড়াফেরিতে কর্মরত লোকেরা কিছুক্ষণ নীরবতা পালন করে। অবশেষে ফেরির দায়িত্ব মন্দারের হাতে তুলে দেওয়া হয়। এখানে মজনু বুধির ভবিষ্যৎবাণী সত্যি হয়। মন্দারই রাজা হয়ে ওঠে। কিছুক্ষণ পর মান্দার ইন্সপেক্টর মুকাদ্দারের কাছে যায়, কারণ ইন্সপেক্টর মুকাদ্দার তাকে ডেকেছিলেন। মুকাদ্দার মান্দারকে বলেন যে তিনি জেনে গেছেন মান্দারই খুন করেছে। তিনি ঘুষ হিসেবে মান্দারের কাছে লাইলিকে চান। এটা শুনে মান্দার রেগে যায় এবং ইন্সপেক্টর মুকাদ্দারকে বলে, যদি আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাই তাহলে সেটা আপনার জন্য লাভজনক হবে। বাড়ি ফিরে মান্দার লাইলিকে এই কথা জানায়। লাইলি রেগে গিয়ে তা প্রত্যাখ্যান করে। তখন মান্দার রেগে বলে, তুমি আগে ডব্লু ভাইয়ের সঙ্গে রাত কাটিয়েছিলে আর আমি কিছু বলিনি। আজ আমার কথা শোনো, তুমি নিজেই চেয়েছিলে আমি গ্যালপুরের রাজা হই, তাই এখন তোমাকেও বসের কথা শুনতে হবে। রাতে মদনবাবু ইন্সপেক্টর মুকাদ্দারকে তার বাড়িতে ডিনারের জন্য ডাকেন। ডিনার শেষ হলে বাইরে বেরোনোর সময় ইন্সপেক্টর মুকাদ্দার কনস্টেবলকে বলেন যেন সে মান্দারের দিকে একটু নজর রাখে। পরের দিন বাকা মদনবাবুকে মজনুবুধের কথা বলে। মদনবাবু বলেন তার সঙ্গে দেখা করা উচিত। রাতে তারা বাইরে যায় আর ওই সময় ফান্টুস লক্ষণের বাড়িতে আসে। একই রাতে ইন্সপেক্টর মুকাদ্দার লাইলির সঙ্গে সময় কাটাতে আসে। অন্যদিকে মান্দার মজনুবুধিকে ডাকতে আসে, কিন্তু বুড়ি সেখানে থাকে না। তার ছেলে তখন খেতে বসেছিল। মান্দার ছেলেটিকে জিজ্ঞাসা করে, বুড়ি কোথায় বাছা? ছেলেটি বলে, আমি বুড়ো নই। তারপর সে জিজ্ঞাসা করে, তুমি কে? মান্দার তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সম্পর্কে জানো? ছেলেটি উত্তর দেয়, আমি সব জানি। তুমি দুর্বল, তুমি রাজা নও, অন্য কেউ রাজা, আর সেই তোমাকে হত্যা করবে। মান্দার বলে, আমাকে মারতে আসবে কে? ছেলেটি উত্তর দেয়, তুমি শীঘ্রই জানতে পারবে, তুমি অবশ্যই মারা যাবে। মান্দার বলে, আমাকে কে মেরে ফেলবে? আমি প্রথমেই সেই শয়তানকেই হত্যা করব। ছেলেটি জবাব দেয়, তুমি হত্যা করতে পারবে না। মান্দার তখন বলে, যদি তুমি বুড়িকে ফোন করতে না চাও তবে অন্তত আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আমাকে কবে মারবে, কবে সবকিছু হবে?
ছেলেটি উত্তর দেয়, প্রথমে তোমার স্ত্রী তোমার মাথার ওপর চড়ে বসবে আর তুমি তার পায়ের নিচে পড়ে থাকবে। এই বলে সে পালিয়ে যায়। মান্দার ফিরে আসার পর তার সঙ্গে বাঁকা আর মদনবাবুর দেখা হয়। এর পরের দৃশ্যে যখন ফান্টুস রাতে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে, তখন কনস্টেবল ইন্সপেক্টর মুকাদ্দারকে ফোন করে খবর দেয়। ইন্সপেক্টর মুকাদ্দার মান্দারকে এই তথ্য জানায়। সেই রাতে মান্দার ডব্লু ভাইয়ের ড্রাইভারকে হত্যা করেনি, বরং তাকে ফান্টুসকে খুন করার জন্য পাঠিয়েছিল। অন্যদিকে মদন আর বাঁকা যখন বাড়ি ফিরে আসে, তখন তারা শোনে ফান্টুসও ফিরে এসেছে। বাঁকা যখন মদনবাবুর বাড়ি থেকে ফান্টুসকে নিয়ে ফিরছিল, তখন ড্রাইভার ভুল করে ফান্টুসের বদলে বাঁকাকেই মেরে ফেলে। মান্দার তখন বসে মদ্যপান করছিল। হঠাৎ সে দেখে বাঁকা তার সামনে বসে আছে। মান্দার ভয়ে জলে পড়ে যায়, কারণ সে জানত বাঁকা তো মারা গেছে, তাহলে সে এখানে কিভাবে এলো? আসলে এটা তার মনের ভ্রান্তি ছিল। অন্যদিকে লাইলি রক্তমাখা চাদর ধুচ্ছিল। ডব্লু ভাইয়ের ভাইকে হত্যার পর লাইলির চোখে চাদরে বারবার রক্তের দাগ ভেসে উঠছিল। এর পরের দৃশ্যে দেখা যায় ডব্লু ভাইয়ের স্ত্রী ডব্লু ভাইয়ের ছবিতে ধূপকাঠি নিবেদন করছে। হঠাৎ সে রেগে গিয়ে ছবির দিকে ধূপকাঠি ছুঁড়ে মারে এবং ভোলাকে বলে ডব্লু ভাইয়ের ঘর খুলতে। ভেতর থেকে সে ডব্লু ভাইয়ের পিস্তল বের করে আনে। পরের দিন সকালে ড্রাইভার মান্দারের কাছে আসে এবং দেখে মান্দার অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার তার মুখে জল ছিটিয়ে দেয়, তখন মান্দার জ্ঞান ফিরে পেয়ে উঠে বসে। ড্রাইভার মান্দারকে বলে যে সে ফান্টুসকে মারতে পারেনি আর এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছে। কিন্তু মান্দার তার কথা শোনে না, বরং একটি বোতল ভেঙে তার পেটে ছুরিকাঘাত করে। ড্রাইভার সেখানেই মারা যায়। অন্যদিকে মদন আর ফান্টুস মানসার বাড়িতে আসে। বাড়ির চাকররা তাদের সব কিছু বলে যে মানসা সেদিন মান্দারের কথা শুনে বাড়ি চলে গিয়েছিল। এটা শুনে মানসা কেঁদে ওঠে আর সবাই বুঝতে পারে যে ডব্লু ভাইকে আসলে মান্দারই হত্যা করেছে। মান্দার বাড়ি ফিরে দেখে লাইলি সেই একই চাদর ধুচ্ছে যেখানে ডব্লু ভাইকে মেরে ফেলা হয়েছিল। মান্দার জিজ্ঞাসা করে কি হয়েছে। লাইলি ভয়ে বলে, চাদরে যতই ধোয়া হোক না কেন রক্তের দাগ উঠে যাচ্ছে না। তখন মান্দার তাকে ধমক দিয়ে বলে সে কি পাগল হয়ে গেছে, তারপর তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে মজনু বুধি তার ছেলেকে হত্যা করে, কারণ সে মান্দারকে রাক্ষসের কথা বলেছিল। ছেলেকে মেরে মজনু বুধি বলে মানুষের থেকে দূরে থাকা উচিত। কে জানে কখন একজন মানুষ আরেকজনকে খেয়ে ফেলবে। ক্ষুধার জন্য সবাই দোষী, বোকা মানুষই আসল রাক্ষস। এদিকে মান্দার তার স্ত্রীকে বলে, আজ আমি মাটন খেতে চাই, তাড়াতাড়ি করে নিয়ে আসো, অনেক কিছু আনো, আমরা কাবাব বানাবো আর খাবো, খুব সুন্দরভাবে রান্না করব। তখন লাইলি বলে, যদি রান্না ভালো না হয় তুমি কি করবে? তুমি কি আমাকে গুলি করবে? মান্দার হেসে তাকে জড়িয়ে ধরে। এরপর লাইলি কল্পনা করে ডাবলু ভাই বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। আবার মান্দার কল্পনা করে বাঁকা তাকে দেখছে। তারপর লাইলি মাটন আনতে যায়। ঠিক তখনই ডাবলু ভাইয়ের স্ত্রী লেলি পিস্তল নিয়ে মান্দারের বাড়িতে আসে তাকে খুন করার জন্য। মান্দারকে দেখে এসে পিস্তল তোলে, কিন্তু মান্দার তাকে ধরে ফেলে এবং তার উপর জোর খাটায়। আসলে ডাবলু ভাই আগে মান্দারের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেছিল, তাই মান্দার প্রতিশোধ হিসাবে এবার ডাবলু ভাইয়ের স্ত্রীকে জোর করে। এ দৃশ্য দেখে মজনু বুধির ছেলে জোরে হেসে ওঠে। মান্দার তাকে তাড়াতে গিয়ে হঠাৎ দেখে লাইলি তার পেছনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মদনবাবুর বোন দুপুর 2টার সময় ইন্সপেক্টর মোকাদ্দারকে আসতে বলে, কারণ তখন বাড়িতে কেউ থাকবে না। মান্দার দুপুরের খাবার খেয়ে ঘুমাতে যায়। লাইলি কাজ শেষ করে ডাবলু ভাইয়ের রক্তমাখা চাদর নিয়ে যায়। ঘুমের মধ্যে মান্দার মৃত মানুষের স্বপ্ন দেখে। ঘুম ভেঙে যায়। তখন সে লাইলিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। ঘরের বাইরে হঠাৎ একটি ছেলে দাঁড়িয়ে থেকে তাকে দেখে হাসছিল। মান্দার রেগে তার পেছনে ছুটে যায় এবং তাকে মারতে চায়। ছেলেটি মান্দারকে সমুদ্র তীরে নিয়ে যায়। সেখানে মান্দার দেখে লাইলির মৃতদেহ কাঠের লাঠিতে ঝুলে আছে একটি নৌকায়। এটা দেখে মান্দার জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে ইন্সপেক্টর মোকাদ্দার লক্ষণীর কাছে আসে। পোশাক খুলে প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই মদনবাবু আর ফান্টুস গোপনে তার ভিডিও ধারণ করে। পরে তারা সেই ভিডিও দিয়ে মোকাদ্দারকে ব্ল্যাকমেইল করে এবং মান্দারকে ফোন করতে বলে। আসলে মদনবাবু তখন বাড়িতেই ছিলেন। সব কিছু ছিল মদন আর ফান্টুসের বানানো ফাঁদের অংশ, যাতে মোকাদ্দারকে আটকানো যায়। অন্যদিকে মন্দার ছেলেটিকে ধরে জিজ্ঞাসা করে, আমাকে কে মারবে?
এই কথা শুনে ছেলেটি জোরে হেসে ওঠে। রাগে মন্দার ছেলেটির গলায় দড়ি বেঁধে তাকে গাছে ঝুলিয়ে দেয়। ঠিক তখনই মজনু বুদ্ধি হাতে লাঠি নিয়ে সেখানে আসে। সে দেখে তার ছেলে দড়িতে ঝুলছে আর দড়ির অপর প্রান্ত মন্দার ধরে আছে। মজনু বুদ্ধি রেগে ধমক দিয়ে বলে, ওকে ছেড়ে দাও, নইলে আগামীকাল এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। কিন্তু মন্দার তার কথা শোনে না এবং ছেলেটিকে মেরে ফেলে। তখন মজনু বুদ্ধি ক্ষিপ্ত হয়ে বলে, তুমি মানুষ নও, তুমি একটা রাক্ষস। আসলে ছেলেটি আগে রাক্ষসের যে কথা বলেছিল সেটা মন্দারকে উদ্দেশ্য করেই ছিল। অন্যদিকে ডাব্লিউ ভাইয়ের স্ত্রী নিজেকে প্রস্তুত করে এবং তার মায়ের সাদা শাড়ি নিয়ে যায়, যাতে সেটি দিয়ে মন্দারকে হত্যা করতে পারে। মন্দার যেখানে তাকে আসতে বলেছিল সেখানে যায় আর ইন্সপেক্টর মুকাদ্দারও সেখানে পৌঁছায়। এদিকে মজনু বুদ্ধি বর্ষা আর ছেলের মৃতদেহ নিয়ে সেখান থেকে চলে যায়। মন্দার সমুদ্র তীরে এসে দেখে লাইলি 2 বাচ্চাকে নিয়ে নৌকায় বসে আছে। খুশি হয়ে সে লাইলির সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু বাস্তবে সে লাইলি নয়, সে ছিল লক্ষ্মমণি। লক্ষ্মমণিকে দেখে মন্দার আসলে লাইলিকে কল্পনা করছিল। ঠিক তখনই ফান্টুস আর মনসা পেছন থেকে এসে মন্দারকে মারতে শুরু করে, কিন্তু তারা খুব বেশি কিছু করতে পারে না। হঠাৎ পেছন থেকে কেউ একজন একটি বর্ষা ছুঁড়ে মারে। সেটি মন্দারের ঘাড় ভেদ করে তাকে মেরে ফেলে, যেমনভাবে সে ডাব্লিউ ভাইকে হত্যা করেছিল। এখানে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, মন্দারের মৃত্যুটা ঠিক একইভাবে হয় যেমন ছবির শুরুতে আমরা মাছটিকে মরতে দেখেছিলাম, আর সেই বর্ষা ছুঁড়েছিল মজনু বুদ্ধি। এর সাথেই গল্পটি শেষ হয়।